যে যন্ত্রের দ্বারা কোনো স্থানে ভূমিকম্পের উদ্ভব হলো জানা যায় এবং তার দিক ও বিস্তার সম্পর্কে জানা যায় তাকে সিসমোগ্রাফ বলে। অপরদিকে যে যন্ত্রের দ্বারা ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয় তাকে বলা হয় রিক্টার স্কেল। এই রিক্টার স্কেলে 1 থেকে 10 পর্যন্ত দেখানো হয়। মরু অঞ্চলে পর্বতের পাদদেশ পর্যন্ত প্রসারিত মৃদু ঢালযুক্ত শিলাগঠিত ভূভাগকে বলা হয় পেডিমেন্ট। একাধিক পেডিমেন্টের সংযুক্তির কারণের ফলে সুবিস্তৃত সমতল ভূমির সৃষ্টি হয় যা পাদসমভূমি নামে পরিচিত। কাশ্মীর উপত্যকায় পুরনো পলিগঠিত মালভূমিকে বলা হয় কারওয়া। হ্রদ সঞ্চয়ের ফলে এই কারওয়ার সৃষ্টি হয়। কারওয়ার মাটি কৃষিকার্যের জন্য উপযুক্ত নয়। অল্প কৃষিকার্য হয় সেখানকার জনবসতির চাপের জন্য। স্যাফরন চাষ হয় এই কারওয়ার মাটিতে। স্ট্রাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের মধ্যবর্তী 30 থেকে 60 কিলোমিটার ভূপৃষ্ঠ থেকে উচ্চতায় অবস্থিত বায়ুর স্তরকে বলা হয় ওজোন স্তর। এই স্তরে ওজোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি দেখা যায় বলেই এই স্তরের নাম ওজোন স্তর। সূর্য থেকে বিকিরিত ইউভি আল্ট্রাভায়োলেট রে অর্থাৎ অতি বেগুনি রশ্মিকে পৃথিবী পৃষ্ঠে পৌঁছাতে দেয় না এবং প্রাণী জগৎকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে এই ওজোন স্তর। মৌসুমী বায়ু একটি সাময়িক বায়ুর শ্রেণীবিভাগ। আরবি শব্দ মৌসুম থেকে মৌসুমী শব্দটির উৎপত্তি। এই শব্দের অর্থ হলো ঋতু, অর্থাৎ ঋতু অনুসারে যে বায়ু প্রবাহিত হয় তাকে বলা হয় মৌসুমী বায়ু। এই মৌসুমী বায়ু 2 প্রকার, যথা গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু আর শীতকালীন মৌসুমী বায়ু। কারওয়ার মৃত্তিকাতে সাফরন চাষ হয়। কাশ্মীরের পাম্পোরে সাফরন চাষ হয় ব্যাপক হারে। এই অঞ্চলটি শ্রীনগর থেকে প্রায় 14 কিলোমিটার দূরে অবস্থিত। আগস্ট সেপ্টেম্বর মাসে বীজ বপন করা হয় এবং 3 মাস পরে ফুল ফোটে। ফুল সংগ্রহ করে বিভিন্ন দ্রব্যে ব্যবহার করা হয়। খাদ্য প্রস্তুত ও রঞ্জক দ্রব্য হিসাবে ব্যবহৃত হয়। ঔষধ তৈরিতে, সুরা তৈরিতে সাফরন ব্যবহার হয়ে থাকে। কিকমের মতে বার্ধক্য অবস্থায় নদীর নিম্নক্ষয় পার্শ্বক্ষয় অপেক্ষা পুঞ্জক্ষয় অধিক কার্যকর হয়। বার্ধক্য অবস্থায় নদী বাঁকের যে প্রশস্ত প্লাবনভূমির সৃষ্টি হয় তাদের সমাহারেই সমপ্রায় ভূমির সাদৃশ্য বিস্তৃত সমতল ভূমির সৃষ্টি হয়। নদী বিভাজিকার কিছু অংশ মোনাডনক রূপে অবশিষ্ট থাকে। এই রূপ সমভূমিকে প্যানপ্লেন নামে অভিহিত করেছেন। বার্ধক্য অবস্থায় নদীর নিম্নক্ষয় সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় এবং নদী বিভাজিকার উচ্চতা আবহবিকার ও পুঞ্জক্ষয়ের প্রভাবে এর ফলে আদিভূমির উচ্চতা হ্রাস পেতে পেতে একটি নিম্নক্ষয়ের নিকটবর্তী তলে ত্বরান্বিত সমভূমিতে পরিণত হয়। উইলিয়াম মরিস ডেভিস এই রূপ সমভূমির নামকরণ করেছেন সমপ্রায় ভূমি বা পেনিপ্লেন। গ্রাবেন হলো একটি জার্মান শব্দ। যখন দুটি স্তূপ পর্বতের মধ্যে একটি গ্রস্ত উপত্যকার সৃষ্টি হয় তখন তাকে বলা হয় গ্রাবেন, যেমন ভারতের নর্মদা উপত্যকা। অপরদিকে যখন দুটি ভূত্বকের সমান্তরাল চ্যুতির ফলে চ্যুতির মধ্যবর্তী অংশ অত্যাধিক চাপের ফলে নিচের দিকে বসে না গিয়ে উপরের দিকে উঠে যায়, সেই রকম ভূমিরূপকে বলা হয় হর্স্ট। যেমন ভারতের বিন্দা ও সাতপুরা হলো হর্স্টের উদাহরণ। জিওসিনক্লাইন শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন যে স্টিয়ার 1932 সালে, কিন্তু জেমস হল ও জেমস ডানা প্রথম মহীখাতের তত্ত্ব দেন। মহাদেশীয় প্রান্তের সংকীর্ণ সামুদ্রিক অবক্ষেপণ ভূমিকে বলা হয় মহীখাত
বা জিওসিনক্লাইন। এই মহীখাতের জলের স্তর সর্বদা একই থাকে। টেথিস সমুদ্র হলো এর প্রকৃষ্ট উদাহরণ। আয়তনে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি? পার্বত্য অঞ্চল অতিক্রম করে নদী যখন সমভূমির ওপর দিয়ে প্রবাহিত হয় তখন সমভূমি অঞ্চলে নদীর ঢাল ও গতিবেগ কমে যাওয়ার ফলে নদীর ক্ষয়কার্য কমে যায়। ফলে নদী তার গতিপথে অবস্থিত বাধাকে এড়ানোর জন্য এঁকে বেঁকে প্রবাহিত হয়ে অসংখ্য বাঁকের সৃষ্টি করে। এইরূপ বাঁককে বলা হয় মিয়েন্ডার। ভূপ্রকৃতির বৈচিত্র্য অনুসারে ভারতকে ভূপ্রাকৃতিকভাবে 5টি ভাগে ভাগ করা যায়, যথা উত্তরের পার্বত্য অঞ্চল, উত্তরের সমভূমি অঞ্চল, দাক্ষিণাত্যের উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, উপকূলীয় সমভূমি এবং দ্বীপপুঞ্জ। উত্তরের পার্বত্য অঞ্চলকে আবার 2 ভাগে ভাগ করা যায়, হিমালয় পার্বত্য অঞ্চল ও উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চল। হিমালয় পার্বত্য অঞ্চলকে আবার 2 ভাগে ভাগ করা যায়, একটা প্রস্থ বরাবর যথা উত্তর থেকে দক্ষিণে, আরেকটি দৈর্ঘ্য বরাবর যথা পশ্চিম থেকে পূর্ব দিকে। প্রস্থ বরাবর অর্থাৎ উত্তর থেকে দক্ষিণে 4টি ভাগে ভাগ করা যায়, টেথিস হিমালয়, হিমাদ্রি হিমালয়, হিমাচল হিমালয় এবং শিবালিক। দৈর্ঘ্য বরাবর অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে 3 ভাগে ভাগ করা যায়, যথা পশ্চিম হিমালয়, মধ্য হিমালয় এবং পূর্ব হিমালয়। এখন জেনে নেওয়া যাক উত্তরের পার্বত্য অঞ্চলের যে ভূপ্রকৃতি রয়েছে সেই সম্পর্কে। ভারতের ক্ষেত্রে উত্তরের পার্বত্য অঞ্চল বলতে বোঝায় হিমালয় পার্বত্য অঞ্চলকে। হিমালয় পৃথিবীর নবীনতম ভঙ্গিল পর্বত শ্রেণী। পূর্ব পশ্চিমে যথাক্রমে অরুণাচল প্রদেশের নামচা বারোয়া থেকে শুরু করে নাঙ্গা পর্বত পর্যন্ত হিমালয়ের মোট দৈর্ঘ্য হচ্ছে 2400 কিলোমিটার। হিমালয়ের উত্তর এবং দক্ষিণে এর বিস্তার হচ্ছে প্রায় 200 থেকে 400 কিলোমিটার। হিমালয়ের উত্তরে তিব্বত মালভূমি এবং উত্তর পশ্চিমে লাদাখ মালভূমি অবস্থিত। লাদাখ হচ্ছে ভারতের সর্বোচ্চ মালভূমি। লাদাখের উত্তরে কারাকোরাম পর্বতশ্রেণী অবস্থান করছে। কারাকোরামের গর্ডন অস্টিন বা K2 হচ্ছে ভারতের দ্বিতীয় উচ্চতম পর্বতশ্রেণী, পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ এবং ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। ভারতের দীর্ঘতম হিমবাহ সিয়াচেন হিমবাহ এই কারাকোরাম পর্বতে অবস্থান করছে। উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব দিকে হিমালয় পর্বত 4টি প্রায় সমান্তরাল শ্রেণী নিয়ে গঠিত হয়েছে। প্রস্থ বরাবর উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত এই শ্রেণীবিভাগগুলি হল টেথিস হিমালয় বা ট্রান্স হিমালয়, হিমাদ্রি হিমালয়, হিমাচল হিমালয়, শিবালিক। দৈর্ঘ্য বরাবর হিমালয়ের ভূপ্রকৃতিগুলি হল পশ্চিম হিমালয়, কাশ্মীর হিমালয়, হিমাচল হিমালয়, কুমায়ুন হিমালয়, মধ্য হিমালয়, পূর্ব হিমালয়, সিকিম দার্জিলিং হিমালয়, ভুটান হিমালয়, অসম হিমালয়, উত্তর পূর্বের পাহাড়ি অঞ্চল বা পূর্বাঞ্চল। জনসংখ্যা বৃদ্ধির ফলে নগর যখন বৃহৎ আকার ধারণ করে তখন তাকে বলা হয় মহানগর। ভারতে 10 লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট অঞ্চলকে বলা হয় মহানগর। মহানগরগুলির যোগাযোগ ব্যবস্থা, পানীয় জলের সরবরাহ, বিদ্যুতের সরবরাহ, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা প্রভৃতি নগরের তুলনায় উন্নত হয়ে থাকে, যেমন কলকাতা, দিল্লি, চেন্নাই, মুম্বাই। সংরক্ষণ বনভূমিতে বৃক্ষাদি সহ পশু পাখি সরকারিভাবে সংরক্ষণের আওতায় আনা হয়েছে এবং এই বনভূমিতে প্রবেশের জন্য সরকারের অনুমোদন প্রয়োজন হয়। এই ধরনের বনভূমিকে বলা হয় সংরক্ষিত বনভূমি। যেমন উদাহরণস্বরূপ বলা যায় কেরলের পালাঘাট জেলার সাইলেন্ট ভ্যালি। যে সমস্ত অরণ্যের
কেবলমাত্র বৃক্ষাদিগুলি সরকারিভাবে সুরক্ষিত আছে এবং বনভূমির মধ্যে গ্রামীণ বসতি লক্ষ্য করা যায়, তাকে সুরক্ষিত বনভূমি বলে। যেমন বাঁকুড়ার শালতরা বনভূমি। দক্ষিণ ভারতে কফি উৎপাদনের কারণগুলি হলো কফি বাগিচাগুলি পাহাড়ের ধারে অবস্থিত, জমিতে জল দাঁড়াতে পারে না। জমিগুলি 500 থেকে 1000 মিটার উঁচুতে অবস্থিত করায় জল জমতে পারে না। কফি চাষের জন্য প্রয়োজনীয় তাপমাত্রা 20 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড, যা বর্তমানে এখানে বিদ্যমান। কফি চাষের পক্ষে এখানকার লৌহ, নাইট্রোজেন, পটাশিয়াম যুক্ত মৃত্তিকা আদর্শ। এছাড়াও দক্ষিণ ভারতে প্রচুর পরিমাণে দক্ষ পরিশ্রমী শ্রমিকের যোগান পাওয়া যায়। পেয়ারায় প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, ভিটামিন এ ও ভিটামিন বি কমপ্লেক্স রয়েছে। এছাড়াও যথেষ্ট পরিমাণে বিটা ক্যারোটিন রয়েছে। সেই সঙ্গে রয়েছে ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, ফলিক অ্যাসিড এবং নিকোটিনিক অ্যাসিড। এবার দেখে নেওয়া যাক পেয়ারার গুণাগুণগুলি কি কি রয়েছে। পেয়ারা হাই ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে সাহায্য করে, রক্ত সঞ্চালন ভালো রাখে, কোলেস্টেরল নিয়ন্ত্রণ রাখতে পেয়ারা খাওয়া যেতে পারে। পেয়ারায় উপস্থিত ভিটামিন সি সক্রিয় অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে, হার্টের অসুখ প্রতিরোধ করতে সাহায্য করে। অ্যাজমা, স্করভি, ওবেসিটি ইত্যাদি অসুখের ক্ষেত্রেও পেয়ারা খুব উপকারী। ডায়াবেটিস তো বটেই, এছাড়াও প্রোস্টেট ক্যান্সারের মতো রোগ প্রতিরোধ করতে সাহায্য করে এই পেয়ারা। ব্লাড সুগার লেভেলকে নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে এই পেয়ারা ফল। পেয়ারার পাতা ওজন কমাতে সাহায্য করে। পেয়ারা পাতার জুস সর্দি কাশি উপশমে সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ পেয়ারা ত্বকের বুড়িয়ে যাওয়া রুখতে সাহায্য করে। আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় কেন? কাঁচা কার্পাস, দক্ষ সুলভ শ্রমিক, বিপুল চাহিদা, উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, সরকারি সহযোগিতা প্রভৃতি কারণে ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরে প্রচুর পরিমাণে কাপড়ের কল গড়ে উঠেছে। এই সমস্ত কারণে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরে ম্যানচেস্টারের ন্যায় প্রচুর কাপড়ের কল গড়ে উঠেছে। মূলত এই কারণে আহমেদাবাদ শহরকে বলা হয় ভারতের ম্যানচেস্টার। দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমার ও জলপাইগুড়ি জেলার উত্তর পূর্বাংশে পার্বত্য নদীবাহিত নুড়ি, বালি, কাকর, কাদা, পলি প্রভৃতি জমে পার্বত্য পাদদেশীয় অঞ্চলে জমা হয়ে একটি বিস্তৃত সমতল ভূমির সৃষ্টি হয়েছে। এই অঞ্চলকে তিস্তা নদী দুটো ভাগে ভাগ করেছে, যার ডান তীরের অংশকে বলা হয় তরাই এবং বাম তীরের অংশকে বলা হয় ডুয়ার্স। আয়তনে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের জন্য একটি আনন্দ সংবাদ জানাই। পূজা প্রকাশনী চ্যালেঞ্জার বুকস প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে তোমাদের জন্য অর্থাৎ 2025 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের জন্য সমস্ত বিষয়ের সাজেশন বই প্রকাশিত হয়েছে। বিগত বছরগুলিতে 90 থেকে 95% অধিক কমন পেয়ে সারা পশ্চিমবঙ্গে এক আলোড়ন সৃষ্টি করেছে পূজা প্রকাশনী চ্যালেঞ্জার বুকস প্রাইভেট লিমিটেড। এই বছরও একই ধারাবাহিকতা বজায় রাখবে আশা রাখছি। উচ্চ নম্বর পেতে এবং পরীক্ষায় সাফল্য অর্জন করতে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীদের দ্বারা উন্নত মান অনুযায়ী প্রতিটি বিষয়ের এবং অধ্যায় ভিত্তিক নোটস সুন্দরভাবে লেখা হয়েছে, যা তোমাদের পরীক্ষায় উজ্জ্বল ফলাফল পেতে সহায়তা করবে। দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমার ও জলপাইগুড়ি জেলার উত্তর পূর্বাংশে পার্বত্য নদীবাহিত নুড়ি, বালি, কাকর, কাদা, পলি প্রভৃতি জমে পার্বত্য
পাদদেশীয় অঞ্চলে জমা হয়ে একটি বিস্তৃত সমতল ভূমির সৃষ্টি হয়েছে। এই অঞ্চলকে তিস্তা নদী দুটো ভাগে ভাগ করেছে, যার ডান তীরের অংশকে বলা হয় তরাই এবং বাম তীরের অংশকে বলা হয় ডুয়ার্স। সংরক্ষণ বনভূমিতে বৃক্ষাদি সহ পশু পাখি সরকারিভাবে সংরক্ষণের আওতায় আনা হয়েছে এবং এই বনভূমিতে প্রবেশের জন্য সরকারের অনুমোদন প্রয়োজন হয়। এই ধরনের বনভূমিকে বলা হয় সংরক্ষিত বনভূমি। যেমন উদাহরণস্বরূপ বলা যায় কেরলের পালাঘাট জেলার সাইলেন্ট ভ্যালি। যে সমস্ত অরণ্যের কেবলমাত্র বৃক্ষাদিগুলি সরকারিভাবে সুরক্ষিত আছে এবং বনভূমির মধ্যে গ্রামীণ বসতি লক্ষ্য করা যায়, তাকে সুরক্ষিত বনভূমি বলে। যেমন বাঁকুড়ার শালতরা বনভূমি। জনসংখ্যা বৃদ্ধির ফলে নগর যখন বৃহৎ আকার ধারণ করে তখন তাকে বলা হয় মহানগর। ভারতে 10 লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট অঞ্চলকে বলা হয় মহানগর। মহানগরগুলির যোগাযোগ ব্যবস্থা, পানীয় জলের সরবরাহ, বিদ্যুতের সরবরাহ, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা প্রভৃতি নগরের তুলনায় উন্নত হয়ে থাকে। যেমন কলকাতা, দিল্লি, চেন্নাই, মুম্বাই। দক্ষিণ ভারতে কফি উৎপাদনের কারণগুলি হলো কফি বাগিচাগুলি পাহাড়ের ধারে অবস্থিত, জমিতে জল দাঁড়াতে পারে না। জমিগুলি 500 থেকে 1000 মিটার উঁচুতে অবস্থিত করায় জল জমতে পারে না। কফি চাষের জন্য প্রয়োজনীয় তাপমাত্রা 20 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড, যা বর্তমানে এখানে বিদ্যমান। কফি চাষের পক্ষে এখানকার লৌহ, নাইট্রোজেন, পটাশিয়াম যুক্ত মৃত্তিকা আদর্শ। এছাড়াও দক্ষিণ ভারতে প্রচুর পরিমাণে দক্ষ পরিশ্রমী শ্রমিকের যোগান পাওয়া যায়। আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় কেন? কাঁচা কার্পাস, দক্ষ সুলভ শ্রমিক, বিপুল চাহিদা, উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, সরকারি সহযোগিতা প্রভৃতি কারণে ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরে প্রচুর পরিমাণে কাপড়ের কল গড়ে উঠেছে। এই সমস্ত কারণে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরে ম্যানচেস্টারের ন্যায় প্রচুর কাপড়ের কল গড়ে উঠেছে। মূলত এই কারণে আহমেদাবাদ শহরকে বলা হয় ভারতের ম্যানচেস্টার। পেয়ারায় প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, ভিটামিন এ ও ভিটামিন বি কমপ্লেক্স রয়েছে। এছাড়াও যথেষ্ট পরিমাণে বিটা ক্যারোটিন রয়েছে। সেই সঙ্গে রয়েছে ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, ফলিক অ্যাসিড এবং নিকোটিনিক অ্যাসিড। এবার দেখে নেওয়া যাক পেয়ারার গুণাগুণগুলি কি কি রয়েছে। পেয়ারা হাই ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে সাহায্য করে, রক্ত সঞ্চালন ভালো রাখে, কোলেস্টেরল নিয়ন্ত্রণ রাখতে পেয়ারা খাওয়া যেতে পারে। পেয়ারায় উপস্থিত ভিটামিন সি সক্রিয় অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে, হার্টের অসুখ প্রতিরোধ করতে সাহায্য করে। অ্যাজমা, স্করভি, ওবেসিটি ইত্যাদি অসুখের ক্ষেত্রেও পেয়ারা খুব উপকারী। ডায়াবেটিস তো বটেই, এছাড়াও প্রোস্টেট ক্যান্সারের মতো রোগ প্রতিরোধ করতে সাহায্য করে এই পেয়ারা। ব্লাড সুগার লেভেলকে নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে এই পেয়ারা ফল। পেয়ারার পাতা ওজন কমাতে সাহায্য করে। পেয়ারা পাতার জুস সর্দি কাশি উপশমে সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ পেয়ারা ত্বকের বুড়িয়ে যাওয়া রুখতে সাহায্য করে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল সম্পর্কে। প্রতিনিয়ত আমি একটি করে ভিডিও তৈরি করে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব এই ভারত এবং পশ্চিমবঙ্গের ভূগোল সম্পর্কিত টপিকগুলোকে নিয়ে। আজকে যে আমি আলোচনা করব ভারত দেশটিকে নিয়ে, অর্থাৎ ভারতের অবস্থান কোথায়, কোন দিকে অবস্থিত ভারত, সেটা আমরা প্রথমে জেনে নেব। দেখো, এটা হচ্ছে পৃথিবীর মানচিত্র পুরোটাই। এই পৃথিবীর মাঝ বরাবর দিয়ে একটি রেখা গেছে, সেই রেখাটির নাম হচ্ছে নিরক্ষরেখা, ইংরেজিতে বলা হয় ইকুয়েটর। এই নিরক্ষরেখার আরেকটি নাম হচ্ছে
বিষুব রেখা। পৃথিবীর মাঝ বরাবর দিয়ে গেছে যে রেখাটি, তার নাম হচ্ছে নিরক্ষরেখা। অর্থাৎ যে রেখাটি পৃথিবীর মাঝ বরাবর দিয়ে গেছে পশ্চিম থেকে পূর্ব দিকে, সেই রেখাটি হচ্ছে নিরক্ষরেখা। তাহলে আমরা জেনে নেব নিরক্ষরেখার থেকে শুরু করে উপরের অংশে অর্থাৎ উত্তর দিকে এই পার্টটাকে বলা হচ্ছে উত্তর গোলার্ধ, আর নিরক্ষরেখার ঠিক নিচের অংশটাকে বলা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। তো নিরক্ষরেখার মান আমাদের জানা আছে 0 ডিগ্রি। এই নিরক্ষরেখার 0 ডিগ্রি থেকে শুরু করে উত্তর অংশটা হচ্ছে উত্তর গোলার্ধ, আর 0 ডিগ্রি থেকে শুরু করে নিচের অংশটা অর্থাৎ দক্ষিণ দিকের অংশটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। এই যে পৃথিবী রয়েছে, এই পৃথিবীর মাঝ বরাবর উত্তর থেকে দক্ষিণ দিকে একটি রেখা গেছে, সেই রেখাটা হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা। এই আন্তর্জাতিক তারিখ রেখার মান হচ্ছে 180 ডিগ্রি। এবার তোমরা দেখো, এই যে আন্তর্জাতিক তারিখ রেখা লন্ডনে যে গ্রিনিচ শহর রয়েছে তার উপর দিয়ে ঠিক সোজা হবে উত্তর থেকে দক্ষিণ দিকে রেখা গেছে। এই আন্তর্জাতিক তারিখ রেখা আবার দুটো ভাগে ভাগ করেছে, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। এদিকটা হচ্ছে পশ্চিম গোলার্ধ, এদিকটা হচ্ছে পশ্চিম গোলার্ধ, আর এদিকটা হচ্ছে পূর্ব গোলার্ধ। আমাদের মূল বিষয় হচ্ছে ভারতের অবস্থা। এই যে ভারত নিরক্ষরেখার উপরে আছে, তাহলে ভারত কোন দিকে অবস্থান করলো? তাহলে উত্তর গোলার্ধে। কিন্তু আন্তর্জাতিক তারিখ রেখার কোন দিকে অবস্থান করছে? পূর্ব দিকে। তাহলে ভারত অবস্থান করছে কোন দিকে? উত্তর পূর্ব দিকে। আমরা এবার জেনে নেব ভারত কোন মহাদেশে অবস্থান করছে। এবার দেখো, এখান থেকে শুরু করে, এই যে দাগ দিচ্ছে, এখান থেকে শুরু করে, এখান থেকে শুরু করে, এখান থেকে শুরু করে, এখান থেকে শুরু করে পুরোটাই হচ্ছে, এই পুরো অংশটাই হচ্ছে এশিয়া মহাদেশ। তার আগে জেনে নিই, মহাদেশ হচ্ছে, কন্টিনেন্ট হচ্ছে 7টি। সবচেয়ে বড় মহাদেশ হচ্ছে এশিয়া, তারপর হচ্ছে ইউরোপ, তারপর হচ্ছে আফ্রিকা, তারপর হচ্ছে উত্তর আমেরিকা, তারপর হচ্ছে দক্ষিণ আমেরিকা, তারপর হচ্ছে আন্টার্কটিকা, তারপর হচ্ছে ওশেনিয়া। সবচেয়ে বড় মহাদেশ হচ্ছে এশিয়া, আর সবচেয়ে ছোট মহাদেশ হচ্ছে ওশেনিয়া। তাহলে ভারত অবস্থান করছে এশিয়া মহাদেশের মধ্যে, এবং এশিয়া পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহত্তম মহাদেশ, লার্জেস্ট কন্টিনেন্ট ইন দ্য ওয়ার্ল্ড, এশিয়া, তার মধ্যে অবস্থান করছে ভারত। তাহলে আমরা অবস্থানগত আমরা দেখি, তাহলে ভারত অবস্থান করছে নিরক্ষরেখার উত্তর পূর্ব দিকে, অর্থাৎ উত্তর পূর্ব গোলার্ধে ভারত অবস্থান করছে। আয়তনের নিরিখে ভারত বিশ্বের মধ্যে 7ম স্থান অধিকার করে আছে, আর জনসংখ্যার নিরিখে যদি বলা যায় চীনের পরে পরেই হচ্ছে ভারতের স্থান। চীনে এখন বর্তমান 150 কোটির ওপর জনসংখ্যা রয়েছে, আর ভারতে নিয়ার অ্যাবাউট 140 কোটি এখন বর্তমানে জনসংখ্যা বিরাজ করছে। এবার আমরা জেনে নেব ভারতের মোট আয়তন কত। দেখো, এই যে এখান থেকে শুরু করে, এখান থেকে শুরু করে, এখান থেকে শুরু করে, এই যে এই, অর্থাৎ ভারতের মোট আয়তন হচ্ছে 32,87,263 বর্গ কিলোমিটার। অক্ষাংশ এবং দ্রাঘিমাংশগত যদি আমরা অবস্থান দেখি ভারতের, ভারতের উত্তর প্রান্তটা হচ্ছে জম্মু কাশ্মীর, আর দক্ষিণ প্রান্তটা হচ্ছে কন্যাকুমারী, আর পশ্চিম অংশটা হচ্ছে গুজরাট, আর পূর্ব অংশটা হচ্ছে অরুণাচল প্রদেশ। অক্ষাংশগত নিরিখে ভারতের অবস্থান কত? 37 ডিগ্রি 6 মিনিট উত্তর অক্ষাংশ, অর্থাৎ কাশ্মীরের উত্তর সীমা থেকে শুরু করে দক্ষিণে চলে এসো 8 ডিগ্রি 4 মিনিট উত্তর অক্ষাংশ, অর্থাৎ কন্যাকুমারী পর্যন্ত এই অক্ষাংশগত বিস্তার। দ্রাঘিমাংশগত যদি বিস্তার দেখি, আমরা দেখব 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা, অর্থাৎ গুজরাট থেকে শুরু করে অরুণাচল প্রদেশ। 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ, অর্থাৎ অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। এবার যদি আমরা লক্ষ্য করি, দেখো তোমাদেরকে যেটা আমি দেখাচ্ছি, খুব সুন্দর মনোযোগ সহকারে দেখো, উত্তর দক্ষিণে বিস্তার হচ্ছে, এই দেখো উত্তর থেকে দক্ষিণে
এর বিস্তার হচ্ছে 3214 বর্গ কিলোমিটার। কত? 3214 বর্গ কিলোমিটার। এবার দেখো পশ্চিম থেকে পূর্ব দিকে, এই যে দেখো এই পশ্চিম থেকে পূর্ব দিকে এর বিস্তার হচ্ছে, দেখো পশ্চিম থেকে পূর্ব দিকে এর বিস্তার হচ্ছে 2933 কিলোমিটার। কত? 2933 কিলোমিটার। বর্তমান ভারতে 28টি অঙ্গরাজ্য ও 9টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। এখন আমরা জেনে নেব 28টি অঙ্গরাজ্য নাম এবং তাদের রাজধানী, কেন্দ্রশাসিত অঞ্চল ও তাদের রাজধানীগুলো। এবার জেনে নেওয়া যাক ভারতের যে 28টি অঙ্গরাজ্য সেগুলি হলো হিমাচল প্রদেশ, রাজধানী হচ্ছে সিমলা। পাঞ্জাব, এর রাজধানী হচ্ছে চণ্ডীগড়। হরিয়ানা, এর রাজধানী হচ্ছে চণ্ডীগড়। উত্তরাখণ্ড, এর রাজধানী হচ্ছে দেরাদুন। উত্তরপ্রদেশ, এর রাজধানী হচ্ছে লখনউ। মধ্যপ্রদেশ, এর রাজধানী হচ্ছে ভোপাল। রাজস্থান, এর রাজধানী হচ্ছে জয়পুর। গুজরাট, এর রাজধানী হচ্ছে গান্ধীনগর। মহারাষ্ট্র, এর রাজধানী হচ্ছে মুম্বাই। গোয়া, এর রাজধানী হচ্ছে পানাজি। কর্ণাটক, এর রাজধানী হচ্ছে বেঙ্গালুরু। কেরালা, এর রাজধানী হচ্ছে তিরুবনন্তপুরম। তামিলনাড়ু, এর রাজধানী হচ্ছে চেন্নাই। তেলেঙ্গানা, এর রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ। অন্ধ্রপ্রদেশ, এর রাজধানী হচ্ছে অমরাবতী। ছত্তিশগড়, এর রাজধানী হচ্ছে রায়পুর। উড়িষ্যা, এর রাজধানী হচ্ছে ভুবনেশ্বর। পশ্চিমবঙ্গ, এর রাজধানী হচ্ছে কলকাতা। বিহার, এর রাজ্যের রাজধানী হচ্ছে পাটনা। ঝাড়খণ্ড, রাজধানী হচ্ছে রাঁচি। সিকিম, রাজধানী হচ্ছে গ্যাংটক। আসাম, এর রাজধানী হচ্ছে দিসপুর। অরুণাচল প্রদেশ, এর রাজধানী হচ্ছে ইটানগর। মেঘালয়, এর রাজধানী হচ্ছে শিলং। মণিপুর, এর রাজধানী হচ্ছে ইম্ফল। নাগাল্যান্ড, এর রাজধানী হচ্ছে কোহিমা। মিজোরাম, এর রাজধানী হচ্ছে আইজল। ত্রিপুরা, এর রাজধানী হচ্ছে আগারতলা। মোট 28টি ভারতের অঙ্গরাজ্য। এবার জেনে নেওয়া যাক ভারতের মোট 9টি কেন্দ্রশাসিত অঞ্চল। জম্মু কাশ্মীর, এর রাজধানী হচ্ছে শ্রীনগর। লাদাখ, এর রাজধানী হচ্ছে লে। চণ্ডীগড়, চণ্ডীগড়ের রাজধানী চণ্ডীগড়। দমন এন্ড দিউ, রাজধানী হচ্ছে দমন। দাদরা এন্ড নগর হাভেলি, রাজধানী হচ্ছে সিলভাসা। লাক্ষাদ্বীপ, এর রাজধানী হচ্ছে কাভারাত্তি। পদুচেরি, এর রাজধানী হচ্ছে পদুচেরি। আন্দামান নিকোবর আইল্যান্ড, রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার। দিল্লি, এর রাজধানী হচ্ছে দিল্লি। এবার আমি তোমাদের সাথে আলোচনা করব আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান, আর জনসংখ্যার নিরিখে বৃহত্তম রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। জনঘনত্বে ভারতের বৃহত্তম রাজ্য হচ্ছে বিহার। এগুলো সবই হচ্ছে 2011 সালের সেন্সাস অনুযায়ী। সাক্ষরতায় বৃহত্তম রাজ্য হলো কেরালা। লিঙ্গপাত অনুসারে ভারতের বৃহত্তম রাজ্য হলো কেরালা। নগর জনসংখ্যা অনুসারে ভারতের বৃহত্তম রাজ্য হলো মধ্যপ্রদেশ। আয়তনে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হলো লাদাখ। জনসংখ্যা ও জনঘনত্বের নিরিখে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হলো দিল্লি। আয়তনে ক্ষুদ্রতম অঙ্গরাজ্য হলো গোয়া। জনসংখ্যার নিরিখে ভারতের ক্ষুদ্রতম রাজ্য হলো সিকিম। জনঘনত্বের নিরিখে ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য হলো অরুণাচল প্রদেশ। সাক্ষরতায় ভারতের ক্ষুদ্রতম রাজ্য হলো বিহার। লিঙ্গপাত অনুসারে ভারতের ক্ষুদ্রতম রাজ্য হলো হরিয়ানা। নগর জনসংখ্যা অনুসারে ভারতের ক্ষুদ্রতম রাজ্য হলো হরিয়ানা। আয়তনের নিরিখে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো লাক্ষাদ্বীপ। জনঘনত্বের নিরিখে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো লাদাখ। দেশের প্রথম ভাষাভিত্তিক রাজ্য হলো অন্ধ্রপ্রদেশ। দেশের নবীনতম রাজ্য হলো তেলেঙ্গানা। দেশের নবীনতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো জম্মু কাশ্মীর ও লাদাখ। কর্কট ক্রান্তি রেখা ভারতের যে রাজ্যগুলির উপর দিয়ে গেছে সেগুলি হলো গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। মোট 8টি রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে। এবার জেনে নেওয়া যাক ভারতের প্রতিবেশী দেশসমূহ।
পূর্ব দিকে বাংলাদেশ ও মায়ানমার, পশ্চিম দিকে পাকিস্তান, উত্তর দিকে চীন, নেপাল ও ভুটান, দক্ষিণ দিকে শ্রীলঙ্কা ও মালদ্বীপ। ভারতের প্রমাণ সময় হচ্ছে 82°30' পূর্ব। ভারতের যে সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চল এবং অঙ্গরাজ্যগুলো পাকিস্তানের সীমানায় অবস্থিত সেগুলো কি কি দেখে নাও। জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, অর্থাৎ 3টি অঙ্গরাজ্য, একটি কেন্দ্রশাসিত অঞ্চল আছে ভারতের প্রতিবেশী দেশ অর্থাৎ পাকিস্তানের সীমানায়। আর ভারতের যে সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চল এবং অঙ্গরাজ্যগুলো চীনের সীমানায় অবস্থিত সে সমস্ত অঙ্গরাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি হলো, দেখো, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশ, অর্থাৎ মোট 4টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চল। এবার দেখে নাও ভারতের যে সমস্ত রাজ্য নেপালের সীমানায় অবস্থিত। উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, সিকিম, মোট 5টি অঙ্গরাজ্য রয়েছে এই নেপালের সীমানায়। আর ভুটানের সীমানায় ভারতের যে সমস্ত রাজ্য ভুটানের সীমানায় অবস্থিত সেগুলি হলো সিকিম, পশ্চিমবঙ্গ, আসাম, অরুণাচল প্রদেশ। এই ভুটানের সীমানায় ভারতের মোট অঙ্গরাজ্যের সংখ্যা হচ্ছে 4টি। আর ভারতের যে সমস্ত রাজ্য বাংলাদেশের সীমানায় রয়েছে সেগুলি হলো পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, মোট 5টি রাজ্য রয়েছে ভারতের বাংলাদেশের সীমানার মধ্যে। অর্থাৎ বাংলাদেশ সীমানায় যে সমস্ত ভারতের অঙ্গরাজ্যগুলো আছে তার মধ্যে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম এই 5টি রাজ্য অবস্থান করছে। আর ভারতের যে সমস্ত রাজ্য মায়ানমারের সীমানায় অবস্থিত সেগুলি হলো অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, মোট 4টি রাজ্য। আর ভারতের যে সমস্ত রাজ্য বঙ্গোপসাগরের তীরে অবস্থিত, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, 4টি রাজ্য। আর ভারতের যে সমস্ত রাজ্য আরব সাগরের তীরে অবস্থিত সেগুলি হলো গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরল, মোট 5টি রাজ্য। এবার একটুখানি দেখে নেব ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত মোট দৈর্ঘ্য কত, অর্থাৎ ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত দৈর্ঘ্য কত। মোট দৈর্ঘ্য হচ্ছে 3323 কিলোমিটার। এখানে একটি লাইন আছে সেটি হচ্ছে রেড ক্লিফ লাইন। ভারত ও পাকিস্তানের মধ্যে একটি লাইন রয়েছে সেটা হচ্ছে রেড ক্লিফ লাইন। ভারত ও চীনের মধ্যে আরেকটি লাইন আছে সেটি হচ্ছে ম্যাকমোহন লাইন।